হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য। তো যাদের AEC মানে বাংলা নিয়েছো তাদের জন্য দেখো, আমি আগে সিলেবাসটা বলে দিই, তারপরে এখান থেকে একটা গল্প আমি পড়াবো, ঠিক আছে? দেখো, তোমাদের ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি লেখা, পোস্টমাস্টার, ছুটি, জীবিত ও মৃত এবং কি বলাই। আর কবিতা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, 30 সংখ্যক কবিতা, শতাব্দীর সূর্য আজি রক্তমেঘ মাঝে, 64 সংখ্যক কবিতা, স্বার্থের সমাপ্তি অপঘাতে, ঠিক আছে, 65 মানে সংখ্যক কবিতা, তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের তরে, 70 সংখ্যক কবিতা, চিত্র জেতা ভয়শূন্য উচ্চ জেতাশীল, ঠিক আছে। এছাড়া আছে শক্তিদম্ভ স্বার্থলোভ নারীর মতন। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস। এখান থেকে আমি একটা আজকে গল্প পড়াচ্ছি, তার নাম হচ্ছে পোস্টমাস্টার, ঠিক আছে। রিডিং দিয়ে দেখো, তারপরে কিছু শর্ট টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই পোস্টমাস্টার গল্পটি নেওয়া হয়েছে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামক গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো এই গল্পটি আলোচনা করি। প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীল কুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারের সেই দশাই উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিপাড়ে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাদের ফুরসত প্রায় নাই, এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় অধ্যত নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখিতে চেষ্টা করেন, তাহাতে আবার এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরু পল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবনে বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তর্যামী জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দ্বৈত আসিয়া এক রাত্রের মধ্যেই শাখা পল্লব সময় সমস্ত গাছগুলোকে কাটিয়া পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টলিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আদমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে। অর্থাৎ এই গণ্ডগ্রামে তার তো থাকতে ভালো লাগছে না, তাই যদি এটা শহর কেন্দ্রিক একটা হয়ে যায় তাহলে নিশ্চয়ই কি হবে না, এই বলছে আদমরা ভদ্র সন্তান মানে কাকে বলছে? ওই পোস্টমাস্টারকে বলছে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়, চারিটি চারিটি খাইতে পায়। মেয়েটির নাম হচ্ছে রতন, বয়স 12-13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়িয়া দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত, তখন ঘরের দরজা মানে ঘরের কোণে একটি ক্ষীণ দীপশিখা প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন, রতন। রতন দাঁড়িয়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছো? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো। অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফুঁ দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস খুঁড়িয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত, বাপকে অল্প অল্প মনে আছে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত, তাহারই মধ্যে দৈবাত দু একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতন অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার এই ছোট্ট ভাই, একটা ছোট্ট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে
একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছিমিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনেতে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়াও যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছা করিত না। সকালে বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত। তাহাতে উভয়ের রাতের আহার চলিয়া যাইত। একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আরচালার কোণে আপিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পাড়িতেন। ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসের একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন। কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথন কালে তাহার ঘরের লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎ তপ্ত সুকমল বাতাস দিতেছিল। রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইয়াছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছরবান্দা পাখি তাহার একটানা সুরের নালী সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টার হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কন তরুপল্লবীর হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্রভুব্র স্তূপাকার মেঘস্তর বাস্তবে কি দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ের কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক যদি থাকিত, হৃদয় সহিতে একান্ত সংলগ্ন একটি স্নেহ পুত্তলী মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগলো সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ওই রূপ কেহ বিশ্বাস করে না, আবার জানিতেও পায় না। কিন্তু ছোট্ট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নে দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াই দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছো? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু করে পড়াতে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন এবং এই রূপে অল্প দিনেই যুক্তক্ষর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষার আর অন্ত নাই। খাল, বিল, নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ। গ্রামের রাস্তায় চলাচল প্রায় একেবারে বন্ধ। নৌকায় করিয়া হাটে যাইতে হয়। একদিন প্রাতঃকালে হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রটিকে অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতন যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খঙ্গি পুঁথি লইয়া কি করিল, ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাঁর খাটিয়ার উপরে শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাইরে যাবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমাচ্ছিলে? পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের ওপর শাঁখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদির পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছে করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যত সময়ে বটিকা খায়াইল, সারা রাত্রির শিহরে জাগাইয়া রইল। আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টারের ক্ষীণ শরীর রোগশয্যা ত্যাগ করিয়া উঠিলেন। মনে স্থির করিলেন, আর না, এখানে হইতে কোনো মতে বদলি হইতেই হইবে।
স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য বরখাস্ত করিলেন। রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল, কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন। রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে, তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন। বালিকা দ্বারের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরনো পড়াগুলো পড়িল, পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্তক্ষর সমস্ত গোলমাল যদি হইয়া যায়, এজন্য এই তাহার একটা আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলা ডাক পড়িল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু আমাকে ডাকছিলে? পোস্টমাস্টার বলিলেন, রতন, কালই আমি যাচ্ছি। রতন, কোথায় যাচ্ছ দাদাবাবু? পোস্টমাস্টার, আমি বাড়ি যাচ্ছি। রতন, আবার কবে আসবে? পোস্টমাস্টার, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমিট করিয়া প্রদীপটা দলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতন তেমন চটপট হইল না। বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্তি হইলে পর বালিকা হঠাৎ তাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কইলেন, সে কি করে হবে? ব্যাপারটা যেন কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রির স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাড়িতে লাগলো, সে কি করে হবে। ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে। কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন। কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই। পাছে প্রাতঃকালে আবশ্যক হয়, সেই জন্য রতন তত্ত্বরাত্রে নদী হইতা তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিলেন। স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল। প্রভু কইলেন, রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব, তিনি তোকে আমারই মতো যত্ন করবেন। আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না। এই কথাগুলো সে অত্যন্ত স্নেহগর্ব ও দয়ার্ত হৃদয় হইতেই উত্থিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নারীর হৃদয় কে বুঝিবে? রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথাগুলো সইতে পারিল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কইল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার এর রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার আসিল, তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার গমনোন্মুখ হইলেন। যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আজ যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তোর দিন কয়েক চলবে। কিন্তু কিছু পথ খরচা বাদে তার বেতনের যত টাকা পাইয়াছিল পকেট হইতে বাহির করিলেন। তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়িয়া ধরিয়া বলিলেন, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলিয়া একেবারে দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝোলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও শ্বেত রেখায় চিত্রিত টিনের পেটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখী চলিলেন। যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরনে উচ্ছ্বসিত অশ্রুরাশির মতন চারিদিকে ছলছল করিতে লাগিল। তখন হৃদয় হইতে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল। একবার নিতান্ত ইচ্ছে হইল ফিরিয়া যাই, জগতের কোট বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বইতেছে,
গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহ ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পৃথিবীতে কে কাহার? কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধন পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না। হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভেতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয় রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্র ব্যাকুল হইয়া ওঠে। দেখো, কিছু এমসিকিউ ডিসকাস করছি। পোস্টমাস্টারের নিঃসঙ্গ জীবন কিভাবে কাটে? কবিতা লিখে। পোস্টমাস্টারের দেখাশোনার জন্য কে নিযুক্ত হলো? কে বলতো? অনাথিনী বালিকা রতন। রতনের বয়স কত? 12-13 বছর। পোস্টমাস্টারের বেতন কত ছিল? অতি সামান্য। চারিদিকে অন্ধকার নেমে এলে কি ডাকতে শুরু করে? ঝিঁঝি পোকা। পোস্টমাস্টার রতনীকে হেসেলে কাজ ফেলে কি সে জানতে বলে? তামাক। পোস্টমাস্টার ভয় ও নিঃসঙ্গতা কাটাতে কি করবেন? না রতনের সঙ্গে গল্প করবেন। রতনের সবচেয়ে বেশি মনে পড়ে কাকে? তার ছোট ভাইকে। পোস্টমাস্টার রতনকে কাদের কথা শোনাতো? ভাই, মা, দিদির কথা। পোস্টমাস্টার ও রতনের দিন কেমন কাটতে থাকে? স্নেহ, মায়া, মমতা, আবেষ্টনীর মধ্যে। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করে? লেখাপড়া। পোস্টমাস্টারের প্রচন্ড জ্বর হলে রতন কি করে? না রতন কি করে? তার স্নেহময়ী জননী স্থানটাকে কি করে? অধিকার করে। কার সেবায় পোস্টমাস্টার আরোগ্য লাভ করে? রতনের। রোগশয্যা ত্যাগ করে কলকাতার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পোস্টমাস্টার কি করলো? না বদলির আবেদন করলো। পোস্টমাস্টার কি ঠিক করেন? চাকরিতে ইস্তফা দেবেন। চাকরি ছেড়ে পোস্টমাস্টার কি করবে? কলকাতার বাড়িতে ফিরবেন। পোস্টমাস্টার কি রতনকে সঙ্গে নেবেন? না, নেবেন না। রতন কি চাইল না? অযাচিত স্নেহের প্রীতির দান। পোস্টমাস্টার দেয়া টাকা কে গ্রহণ করলো না? অভিমানী রতন। সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি কার মনে ভেসে উঠল? পোস্টমাস্টারের। তো কিছু এমসিকিউ আলোচনা করে দিলাম, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, টাটা।